বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে সকলকে স্বাগতম। শিক্ষক পরিচিতি দেখো, আমি মোহাম্মদ গিয়াসউদ্দিন, সহকারী অধ্যাপক, কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজ, দামোড়হুদা, চুয়াডাঙ্গা। এখন আমরা বিষয় পরিচিতি দেখি। শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় সমাজবিজ্ঞান, পত্র দ্বিতীয়, অধ্যায় দ্বিতীয়। পাঠ শিরোনাম দেখি, বাংলাদেশের সংস্কৃতির ধরন। শিখন ফল। পাঠ শেষে আমরা বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি বর্ণনা করতে পারবো, বাংলাদেশের নগর সংস্কৃতি বর্ণনা করতে পারবো, সেই সাথে বাংলাদেশের উপসংস্কৃতি বর্ণনা করতে পারবো। এখন দেখো গ্রামীণ সংস্কৃতি। তার আগে আমরা সংস্কৃতির ধরন সম্পর্কে একটু ধারণা দিই যে সামাজিক ইতিহাসবিদরা বলে থাকেন বাঙালি ভাষায় শঙ্কর, জাতিতে শঙ্কর ও সংস্কৃতিতেও শঙ্কর। আসলে দুনিয়ার কোনো জাতির সংস্কৃতি অবিমিশ্র নয়, বস্তুত সংস্কৃতির অবিমিশ্রণ একটি বিরল ব্যাপার। বাংলাদেশে তিন ধরনের সংস্কৃতি লক্ষ্য করা যায়। এগুলো হলো গ্রামীণ সংস্কৃতি, নগর সংস্কৃতি এবং উপসংস্কৃতি। তার মধ্যে আমরা গ্রামীণ সংস্কৃতি দেখি। বাংলাদেশ একটি গ্রাম প্রধান দেশ। গ্রাম হচ্ছে একটি সংগঠিত জনসমাজ যার একটি নির্দিষ্ট নাম রয়েছে। গ্রামের মানুষেরা প্রধানত কৃষিজীবী। গ্রামের চারিদিকে রয়েছে চাষযোগ্য জমি, পরিবেষ্টিত ঘরবাড়ি, বিস্তৃত প্রান্তর, উঁচু নিচু পাহাড়, বিল, ঝিল ও নদ নদীর বিশাল সমাহার। প্রাকৃতিক আবহাওয়ার প্রাচুর্য ভরা গ্রাম বাংলার পরিবেশ। বাংলাদেশের গ্রাম জমিজমা হচ্ছে ক্ষমতার মূল ভিত্তি। বাংলাদেশের জনসংখ্যা অধিকাংশই গ্রামে বাস করে। কৃষিভিত্তিক সংস্কৃতি গড়ে উঠেছে বলে তাই বাংলাদেশের সংস্কৃতি বলতে মূলত গ্রামীণ সংস্কৃতিকে বোঝায়। বাংলাদেশের সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা, সমাজ ও অর্থনীতি ইত্যাদি সব কিছুই গ্রামীণ সংস্কৃতিকে ঘিরে অর্জিত আবর্তিত হচ্ছে। আমরা এখন গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন দিকগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, প্রথমত বাসস্থানের প্রকৃতি। বাংলাদেশের গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি টিনের এবং বাঁশের তৈরি। গ্রাম অঞ্চলে বাড়িঘরগুলো সাধারণত বাঁশ, শন, কাঠ, টিন ইত্যাদি দিয়ে তৈরি। তবে বর্তমানে আধা পাকা পাকা বাড়িও তৈরি হচ্ছে। গ্রামে দুচালা ও চৌচালা ঘরের প্রাধান্য পরিলক্ষিত হয়। শোবার ঘরের পাশেই থাকে রান্নাঘর ও গোয়াল ঘর। টয়লেট শোবার ঘর থেকে একটু দূরে তৈরি করা হয়। হিন্দু মুসলমান সবাই বৈচিত্র্য বাড়িঘর নির্মাণ করে। পর্দা রক্ষার জন্য মুসলমানগণ বাড়ির দরজায় কাপড়ের পর্দা ব্যবহার করে। তাছাড়া বাড়ির আসবাবপত্র ও তৈজসপত্র হিন্দু মুসলমানদের মধ্যে স্বাতন্ত্র্য ফুটে ওঠে। মুসলমানরা সাধারণত মাটি, চীনামাটি এবং টিনের তৈরি বাসনপত্র ব্যবহার করে, কিন্তু হিন্দু সম্প্রদায় সাধারণত পিতলের কলসি, কাঁসার থালা, তৈজসপত্র বেশি পছন্দ করে। হিন্দুরা তাদের ঘরেই সাধারণত দেবদেবীর ছবি এবং মুসলমানরা সাধারণত ধর্মীয় বাণী ফ্রেমে বাঁধাই করে ঘরের বিভিন্ন স্থানে বা দেয়ালে টাঙিয়ে রাখে। এখন দেখি পরিবারের ধরন। বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে প্রাচীন প্রতিষ্ঠান হচ্ছে পরিবার। বাংলাদেশের গ্রামে সাধারণত যৌথ পরিবার লক্ষ্য করা যায়। কৃষিকার্যের সুবিধার্থে গ্রামে যৌথ পরিবারে বাস করা হয়। বর্তমানে আধুনিকতার ছোঁয়া গ্রামেও লেগেছে। এর ফলে যৌথ পরিবারের স্থলে একক পরিবার জায়গা দখল করে নিচ্ছে। এবার আমরা দেখছি খাদ্যাভ্যাস। বাংলাদেশের গ্রামে সাধারণত 3 বেলা আহার করা হয়। ভাত, মাছ, ডাল, শাকসবজি, দুধ ইত্যাদি বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য। তবে উপার্জনের ভিত্তিতে বিভিন্ন পরিবারের খাদ্য গ্রহণ বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সকালবেলার নাস্তায় ভর্তা, পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচামরিচ ইত্যাদি আমাদের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য। তবে বর্তমানে অনেককে রুটি, পিঠা কিংবা চা বিস্কুটও খেতে দেখা যায়। দেখো, কৃষি নির্ভর জীবিকা। বাংলাদেশের গ্রামের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এখানকার অধিকাংশ জনগণ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। তবে বাংলাদেশের গ্রামাঞ্চলে সীমিত আকারে অন্যান্য পেশার মানুষ দেখা যায়, যেমন কুলি, মজুর, কামার কুমার, দিনমজুর ইত্যাদি। এখন আমরা আসবো কৃষি ভিত্তিক সংস্কৃতি।
বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করার কারণে এদেশে কৃষিভিত্তিক সংস্কৃতি গড়ে উঠেছে, যেমন নবান্ন উৎসব, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, নৌকা, নৌকাবাচের গান, ফসল ও তোলার গান, মেঘের গান ইত্যাদি আমাদের কৃষি সংস্কৃতির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন দেখো সহজ সরল জীবনযাপন। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে মানুষের সহজ সরল জীবনযাপন ও পারস্পরিক সুসম্পর্ক। এদেশের গ্রামাঞ্চলের মানুষগুলো শান্তিপ্রিয়। এরা সাধারণত ভনিতা, সততা, প্রতারণতার আশ্রয় গ্রহণ করে না। গ্রামের মানুষেরা সাধারণত অনাড়ম্বর, নিত্যব্যয়ী, আনন্দময় ও শান্তি প্রিয় হয়ে থাকে। অকৃত্রিম শান্তিপ্রিয়তা, অনাড়ম্বরতা, অল্পে তুষ্টি বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিক। এখন আমরা দেখছি ধার্মিকতা। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ধার্মিকতা। এদেশের গ্রামের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করে। বিভিন্ন ধর্মের মানুষ তাদের স্ব ধর্মচর্চা করে থাকে। মুসলমানরা নামাজ, রোজা, হজ, শবে মেরাজ, শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুন্নতে খাতনা, আকিকা, চল্লিশা ইত্যাদি ভাবগম্ভীর্যভাবের সাথে পালন করে থাকে। হিন্দুদের ধর্মীয় উৎসবের মধ্যে রয়েছে দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, গণেশ পূজা, দোলযাত্রা, রথযাত্রা, জন্মাষ্টমী, অষ্টমী স্নান, হোলিও ইত্যাদি। বৌদ্ধরা মাঘী পূর্ণিমা, খ্রিস্টানরা বড়দিন, স্টার সানডে ইত্যাদি পালন করে থাকে। তাছাড়া বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা তাদের স্ব ধর্মীয় উৎসব পালন করে। এদেশের ধর্মচর্চা শহরের চেয়ে গ্রামে বেশি হয়। এরপরে আমরা দেখব যে খেলাধুলার বিষয়টা। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিতে খেলাধুলা গুরুত্বপূর্ণ একটি স্থান দখল করে আছে। এদেশের গ্রামগঞ্জে বিভিন্ন উৎসবের বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। বাংলাদেশে খেলাধুলার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি খেলা হচ্ছে বলি খেলা, তুমবড়ু খেলা, চিহি খেলা, কড়ি খেলা, ডাংগুলি খেলা, সুয়া খেলা, টুসি খেলা, ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই, চোখবান্ধা খেলা, কৈতরি খাঁচা খেলা, হোমুর গোতা খেলা ইত্যাদি। বাঘবন্দি, পাঁচ গুটি, সাপ, লুডুর, চিমটি খেলা ইত্যাদি গ্রাম বাংলার মেয়েরা খুব পছন্দ করে। হাডুডু, নৌকাবাস, দাড়িয়া বান্ধা, গোল্লা ছুট, হাড়ি ভাঙ্গা ইত্যাদি খেলাও আমাদের গ্রাম অঞ্চলে বিশেষভাবে লক্ষণীয়। তাছাড়া বর্তমানে কিছু বিদেশি খেলা যেমন ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ইত্যাদিও আমাদের গ্রামের সংস্কৃতিতে মিশে আছে। এবার আমরা দেখো 8 নম্বরে গেলাম। এবার পোশাক পরিচ্ছদ দেখে 9 নম্বরে। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে পোশাকের বৈচিত্র্য। গ্রামে পুরুষেরা পাজামা, পাঞ্জাবি, লুঙ্গি, শার্ট, প্যান্ট ইত্যাদি পরিধান করে। মহিলারা শাড়ি, ব্লাউজ ইত্যাদি পরে। মেয়েরা সালোয়ার কামিজও পরিধান করে। এখন আমরা 10 কি দেখি, সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিতে মানুষকে নিয়ন্ত্রণ করার বিভিন্ন উপাদান বিদ্যমান রয়েছে। সামাজিক বিধিবিধান, রীতিনীতি, লোকাচার, লোকরীতি, মূল্যবোধ, প্রথা, প্রতিষ্ঠান ইত্যাদির মাধ্যমে সমাজের মানুষের উপর নিয়ন্ত্রণ করা হয়। তাছাড়া সমাজের উপর প্রভাব বিস্তার করার অন্যতম একটি উপাদান হচ্ছে অর্থনীতি। গ্রামে যার অর্থ সম্পদ বেশি সেই সমাজের উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। এবার আসি আমরা লোক সংস্কৃতি। লোক সংস্কৃতি বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির ব্যাপক একটি অংশ দখল করে আছে। লোকশিল্প, লোক সাহিত্য, লোক উৎসব ইত্যাদি লোক সংস্কৃতির অন্তর্ভুক্ত। কাঁথা সেলাই, সূচিকর্ম, শিকা তৈরি, পিঠা তৈরি, মৃৎপাত্র, বয়ন শিল্প, সজ্জা, প্রতিমা, ধাতব শিল্প, মাদুর, পুতুল খেলনা ইত্যাদি লোকশিল্পের গুরুত্বপূর্ণ উপাদান। লোক সাহিত্য হচ্ছে মানুষের মুখে মুখে প্রচলিত ছড়া, গান, কবিতা, প্রবাদ বাক্য, কিস্সা কাহিনী ইত্যাদি। অর্থাৎ সমাজে বসবাসকারী মানুষের মৌখিক সত্যি হচ্ছে সাহিত্যই হচ্ছে লোক সাহিত্য। দেওয়ানা মদিনা, নিজামুদ্দিন আউলিয়া, ইউসুফ, জুলিখা, শিরি, ফরহাদ, লাইলি, মজনু, কিস্সা, লোককথা, লোকগীতি, প্রবচন, ছড়া, কাব্য, গাথা ইত্যাদি গ্রাম বাংলার মানুষের মুখে প্রচলিত। অন্যদিকে মেলা, কবিগান, সারিগান, পুঁথি পাঠ, ওরস, পূজা পার্বণ ইত্যাদি লোক উৎসবের গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে এখন আমরা ধর্মীয় মূল্যবোধটা দেখি। ধর্মীয় মূল্যবোধ
বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিতে ধর্মীয় মূল্যবোধের প্রাধান্য বিদ্যমান। ধর্মীয় মূল্যবোধ গ্রামের মানুষকে খুব বেশি প্রভাবিত করে। এদেশে শতকরা প্রায় 90% মুসলমান, বাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। গ্রামের মানুষেরা তাদের স্ব ধর্মীয় বিধিবিধান মেনে চলে, তাই গ্রামের মানুষের মধ্যে ধর্মীয় শিক্ষার প্রভাব পরিলক্ষিত হয়। এখন আমরা দেখছি ধীর গতিসম্পন্ন সংস্কৃতি। বাংলাদেশের গ্রামের সংস্কৃতি ততটা গতিশীল নয়। এখানে মানুষের পেশায় বৈচিত্র্য, কর্ম বিশেষীকরণ, শ্রম বিভাগ, প্রতিযোগিতা ইত্যাদি খুব একটা পরিলক্ষিত হয় না, তাই বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ধীর গতি সম্পন্ন। এবার আমরা দেখব যে অসাম্প্রদায়িক চেতনা। তাহলে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিতে অসাম্প্রদায়িক বা সমষ্টিক চেতনা বিদ্যমান। এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসাথে বাস করে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস করা সত্ত্বেও গ্রামের মানুষের মধ্যে সজাত্যবোধ এবং সাম্প্রদায়িক চেতনা, ঐক্যবদ্ধ সংহতি বিদ্যমান। এরপর শিক্ষার সুযোগ সুবিধা ও স্বল্পতা। সুবিধার স্বল্পতা। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষার সুযোগ সুবিধা স্বল্পতা। এজন্য গ্রাম অঞ্চলে শিক্ষার হারও কম। বিশেষ করে মেয়েরা শিক্ষার দিক দিয়ে অনেকটা পিছিয়ে রয়েছে। গ্রামে প্রাথমিক শিক্ষার হার কিছুটা সন্তোষজনক, কিন্তু উচ্চশিক্ষার ব্যবস্থা তেমন একটা সন্তোষজনক নয়। এজন্য গ্রামের মানুষের জীবনযাপন প্রণালী, রীতিনীতি এখনও সনাতন পদ্ধতি। তাছাড়া শিক্ষার স্বল্পতার কারণে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিতে ধর্মীয় গোঁড়ামি সহ রক্ষণশীলতা, কুসংস্কার ইত্যাদি বিদ্যমান। এবার আসে রাজনৈতিক অংশগ্রহণ। বাংলাদেশের গ্রামীণ রাজনীতিতে সংস্কৃতিতে রাজনীতি ব্যাপক একটা অংশ দখল করে আছে। গ্রাম সংস্কৃতিতে রাজনীতি বাংলাদেশের গণতন্ত্র চর্চার পথকে বিকশিত করে। স্বাধীন ভোটাধিকার প্রয়োগ, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ কাঠামোতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত ব্যক্তির কর্তৃত্ব ইত্যাদি গ্রামে গণতন্ত্র চর্চার পথকে প্রশস্ত করেছে। তবে গ্রামে এখনও ব্যক্তি স্বার্থকেন্দ্রিক ও গোষ্ঠী স্বার্থকেন্দ্রিক রাজনীতি বিদ্যমান রয়েছে। এছাড়া বাংলাদেশের গ্রামীণ নেতৃত্বের ক্ষেত্রে কিছু আরোপিত মর্যাদা পরিলক্ষিত হয়, যেমন গ্রাম্য মাতব্বর সম্প্রদায়, সর্দার, মোড়ল ইত্যাদি। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতিতে উল্লিখিত বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য আদি ও স্থায়ী, তবে বর্তমানে শিল্পায়ন ও শহরায়নের ফলে গ্রামের সংস্কৃতি ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। এরপর দেখি নগর সংস্কৃতি। সেখানে আমরা কি দেখতে পাই? নগর সংস্কৃতিতে আমরা দেখব যে গ্রামীণ সংস্কৃতির চেয়ে এদের আবার কিছু ভিন্নতা আছে। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি শহরাঞ্চলে বিস্তৃত হয়ে নতুন রূপায়ণ করেছে। নগরে বৈচিত্র্য, জটিলতা, ব্যাপকতর ইত্যাদি পরিলক্ষিত নগর সংস্কৃতি নানা রূপ পরিগ্রহ করে। সেই সাথে বিদেশের সংস্কৃতির প্রভাবে দেশীয় নগর সংস্কৃতির যৌথ রূপ লাভ করেছে। তবে দেশীয় সভ্যতা ও স্বদেশী প্রভাব নগর সংস্কৃতিতে থাকলেও তা স্থায়ী রূপ পরিগ্রহ করতে পারে, কিন্তু বিদেশি সভ্যতার প্রভাবে অনুকরণপ্রিয়তা বৃদ্ধি পায়। এতে দেশীয় সংস্কৃতি দুর্বল ও এমনকি বিলুপ্ত হয়ে যেতে পারে। তো আমরা এই নগর সংস্কৃতির যেগুলা আমরা বৈশিষ্ট্য লক্ষ্য করব, সেগুলো হলো আত্মকেন্দ্রিক মানসিকতা ও চিন্তা চেতনা। নাগরিক জীবনের মানসিকতা, চিন্তা চেতনা অনেকটা আত্মকেন্দ্রিক হয়ে থাকে। এখানে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের বন্ধন কিছুটা শিথিল প্রকৃতির। বাংলাদেশের নগরাঞ্চলের মানুষগুলো এর ব্যতিক্রম নয়। এখানে মানুষ নিজেকে নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে। এখানে মানুষের নীতিমান অনেকটা নৈর্ব্যক্তিক হয়ে থাকে। তাই নগরবাসীর চিন্তা চেতনা, ধ্যান ধারণা অনেকটা যুক্তিবাদী। বাস্তব জীবনের বিভিন্ন উপাদানের সংমিশ্রণে নগরবাসীর জীবন প্রণালী গড়ে ওঠে। এখন আমরা দেখছি যে বৈচিত্র্যময় পোশাক পরিচ্ছদ ও সাজসজ্জা। নগরবাসীর পোশাক পরিচ্ছদ বৈচিত্র্য পরিলক্ষিত হয়। বাংলাদেশের নগরাঞ্চলে বয়সভেদে নারী পুরুষ সবাই রুচিসম্মত পোশাক পরিধান করে থাকে। শার্ট, প্যান্ট, কোট, টাই, সালোয়ার কামিজ, শাড়ি ইত্যাদি অনেক নগরবাসীর নিত্যদিনের পোশাক। এখানে বিভিন্ন বয়সের, বিভিন্ন আয়ের মানুষ বিভিন্ন ধরনের পোশাক পরিধান করে, কারণ রুচিসম্মত পোশাক পরিধানের উপর নগরবাসীর মর্যাদাও জড়িয়ে আছে। নগরবাসী সাধারণত সাজসজ্জা ও রূপচর্চা করে থাকে। এই জন্য গড়ে উঠেছে বিভিন্ন বিউটি পার্লার। তবে শহরে পুরুষের চেয়ে মেয়েরাই বেশি রূপচর্চা করে থাকে। এরপর দেখো 3 নম্বরে বলছে জাঁকজমকপূর্ণ আবাসস্থল।
বাংলাদেশের শহর অঞ্চলে ইটের তৈরি পাকা ঘরবাড়ি বেশ পরিলক্ষিত হয়। আকাশচুম্বী অট্টালিকা প্রায় চোখে পড়ে, তবে কিছু কিছু ক্ষেত্রে টিনের তৈরি ঘরবাড়িও পরিলক্ষিত হয়। নাগরিক জীবনের আবাসস্থল অনেকটা জাঁকজমকপূর্ণ হয়ে থাকে, কারণ নগরের অধিবাসী পর্যাপ্ত নাগরিক সুবিধা পেয়ে থাকে। কিছু বস্তির কথা বাদ দিলে শহর অধিকাংশ বাড়িঘরে চাকচিক্যময় ও দালান কোঠা। এবার আসছে পেশাজীবী মানুষের আবাসস্থল। নাগরিক জীবনের অর্থনীতি মূলত শিল্প নির্ভর, এজন্য বাংলাদেশের নগর অঞ্চলে শিল্প কারখানা এবং আধুনিক যন্ত্রপাতি ও শিল্প নির্ভর নগরের অর্থনীতির প্রাধান্য পরিলক্ষিত হয়। তাছাড়া শহর অঞ্চলে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরগুলো অবস্থিত, ফলে বিভিন্ন পেশাজীবী মানুষের আবাসস্থল হয়েছে বাংলাদেশের নগরাঞ্চল। এরপরে আমরা দেখব বৈচিত্র্যময় খাদ্যাভ্যাস। বাংলাদেশের নগর অঞ্চলে মানুষের খাদ্যাভ্যাসের মধ্যে বৈচিত্র্য পরিলক্ষিত হয়। এদেশের শহর অঞ্চলে চাকরিজীবী অথবা অন্যান্য পেশাজীবীর মানুষেরা সকালে হালকা নাস্তা করে থাকে, দুপুরে ও রাতে সাধারণত একটু ভারী আহার করে থাকে। এর ফাঁকে ফাঁকে নগরবাসী চা কফি ইত্যাদি পান করে থাকে। নগর সংস্কৃতির খাদ্য তালিকায় রয়েছে মাছ মাংস সবজি মিষ্টি ফলমূল ইত্যাদি। তাহলে আমরা এবার দেখব ধর্মনিরপেক্ষতা আধুনিক শিক্ষার প্রসার ঘটায়। বাংলাদেশের নগর অঞ্চলে যুক্তিবাদী চিন্তা চেতনার উন্মেষ ঘটেছে, ফলে ধর্মীয় অনুভূতিতে ধর্মান্ধতার স্থলে জায়গা করে নিয়েছে ধর্মনিরপেক্ষতা। এখানে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে কখনো কখনো বিনোদন লাভের চেষ্টা করা হয়, তবে বিভিন্ন ধর্মের আনুষ্ঠানিকতার মধ্যে সহমর্মিতা বিদ্যমান থাকায় নগরের বিভিন্ন সম্প্রদায়ের জনগোষ্ঠী একই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা দেখো। নগর সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির চর্চা, কারণ ভালো ভালো স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো তো নগর অঞ্চলেই অবস্থিত। নগর অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রয়েছে গ্রন্থাগার, গণগ্রন্থাগার, তারপরে পাঠকক্ষ, শিক্ষা ও বিজ্ঞান সমিতি ইত্যাদি, যা জ্ঞান বিজ্ঞান চর্চার পথকে প্রশস্ত করে। শিল্প সাহিত্যে পারদর্শিতা। শহর অঞ্চলের মানুষ শিল্প সাহিত্যে পারদর্শী হয়ে থাকে। তুলনামূলকভাবে বেশি সুযোগ সুবিধা থাকায় বাংলাদেশের শহর অঞ্চলে বিভিন্ন নাট্য গোষ্ঠী, সঙ্গীত শিল্পী গোষ্ঠী, সাহিত্য ক্লাব, নাট্য মঞ্চ, শিল্পকেন্দ্র, শিল্পকলা কেন্দ্র, বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র ইত্যাদি গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে নগরের সংস্কৃতিমনা লোকেরা সাহিত্য সংস্কৃতির চর্চা করে থাকে। কিন্তু বর্তমানে বাংলাদেশের শহর অঞ্চলের মানুষেরা দেশের সংস্কৃতি অপেক্ষা বিদেশের সংস্কৃতির প্রতি বেশি আকৃষ্ট। 9 নম্বরে দেখো রাজনৈতিক কার্যক্রম গণতন্ত্রের চর্চা। রাজনৈতিক কার্যক্রম ও গণতন্ত্রের চর্চা নগর সংস্কৃতির বৃহৎ একটি অংশ দখল করে আছে। বর্তমান বিশ্বের প্রতিটি শহরেই রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হয়, যা গণতন্ত্র চর্চার পথকে বিকশিত করে। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। কখনো কখনো নগরে রাজনৈতিক সহিংসতাও দেখা যায়, যা গণতন্ত্রের বিকাশকে বাধাগ্রস্ত করে, যেমন ধর্মঘট, পথসভা, বিক্ষোভ, অবরোধ, হরতাল ইত্যাদি। এরপর আমরা দেখছি যে পাশ্চাত্য সংস্কৃতির নেতিবাচক প্রভাব। তো এখানে দেখি নগর সংস্কৃতির একটি স্বতন্ত্র ধারা রয়েছে, যা সুদূর অতীতে শুরু হয়ে বর্তমান পর্যন্ত এসেছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে। সময়ের পরিবর্তনের সাথে সাথে নগর সংস্কৃতির উপাদানগুলোর পরিবর্তন ঘটে, কখনো বা নতুন কিছু যুক্ত হয়, আবার কখনো কোনো উপাদান বিলুপ্ত হয়ে যেতে পারে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই। বাংলাদেশের নগর সংস্কৃতিতে কোনো ক্ষেত্রে পশ্চিম সংস্কৃতির প্রভাবে কোনো উপাদান বিলুপ্ত হয়ে গেছে বা বিলুপ্ত হওয়ার পথে, যেমন পশ্চিমা সংস্কৃতির প্রভাবে জীবনযাপন প্রণালীতে ধর্মীয় মূল্যবোধের প্রভাব যথেষ্ট হ্রাস পেয়েছে। এরপরে আমরা দেখি ব্যাপক শিল্পায়ন। নগর সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে শিল্পায়ন। বাংলাদেশে নগরায়নের সাথে সাথে নতুন নতুন শিল্প কারখানা স্থাপিত হয়। শহরে আর্থসামাজিক ও রাজনৈতিক সাংস্কৃতিক সুযোগ সুবিধা বেশি থাকায় লোকজন শহরমুখী হচ্ছে।
এতে নগর সংস্কৃতির আধিপত্য বৃদ্ধি পাচ্ছে। এবার আমরা দেখব 12 নম্বর সামাজিক প্রথার প্রভাব। নগর সংস্কৃতিতেও সামাজিক প্রথা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নগর সংস্কৃতির মূল্যবোধগুলো সামাজিক প্রথার মধ্যেই নিহিত থাকে। বাংলাদেশের নগর সংস্কৃতিও তার ব্যতিক্রম নয়। বাংলাদেশের নাগরিক জীবনের আচার আচরণগুলো শহরের সমাজে প্রথা হিসাবে কাজ করে, তবে নগর সংস্কৃতি বাংলাদেশের মানুষের সহজাত বৈশিষ্ট্য নয়। ধীরে ধীরে বিভিন্ন সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে এটি মানুষের জীবন প্রণালীতে অন্তর্ভুক্ত হয়। এবার দেখি গতিশীল সংস্কৃতি। বাংলাদেশের নগর সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে এটি গতিশীল। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে এটি চলতে থাকে। এজন্য নগরবাসীদের জীবনধারায় গতিশীলতা, উৎসাহ, উদ্দীপনার প্রাধান্য পরিলক্ষিত হয়। নগরে উচ্চাভিলাষী লোকের সংখ্যা বেশি, তাই জীবনে প্রতিষ্ঠা লাভের প্রত্যাশায় নগরের অন্যান্য মানুষের মধ্যেও কর্মচাঞ্চল্য, উৎসাহ, উদ্দীপনা সঞ্চারিত হয়। 14 নম্বর দেখি যে অর্জিত মর্যাদার গুরুত্ব। বাংলাদেশের নগরের অধিবাসীরা সাধারণত আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন, কুসংস্কার মুক্ত, সংস্কারপন্থী, বাস্তববাদী ও পরিবর্তনে বিশ্বাসী হয়ে থাকে। তাই তারা পরিবর্তিত সমাজ অবস্থার সাথে সহজে নিজেকে মানিয়ে নিতে পারে। এদেশের নগর সংস্কৃতিতে আরোপিত মর্যাদার চেয়ে অর্জিত মর্যাদার গুরুত্ব অনেক বেশি। এখানে শিক্ষা, দীক্ষা, অভিজ্ঞতা ও যোগ্যতা বলে মর্যাদা পাওয়া যায়, সে অনুযায়ী ব্যক্তির অবস্থান তৈরি হয়। এবার দেখো নারীর ক্ষমতায়ন। নগর সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে নারীর স্বাধীনতা। বাংলাদেশের নগরাঞ্চলে নারীদের একটি শক্তিশালী অবস্থান রয়েছে। এখানে নারীরা শিক্ষা দীক্ষা গ্রহণের পর্যাপ্ত সুযোগ সুবিধা পায়, ফলে তারা নিজেদের আর্থিকভাবে সচ্ছল করে তুলতে পারে। নারী স্বাধীনতা ও নারীদের অধিকার নিশ্চিত করার জন্য নগর অঞ্চলে গড়ে উঠেছে বিভিন্ন মহিলা সমিতি, মহিলা যুব সমিতি, নারী মঞ্চ, মহিলা পেশাজীবী সমিতি ইত্যাদি। এখন আমরা দেখছি চিত্ত বিনোদন ভিন্নতা। নাগরিক জীবনে চিত্ত বিনোদনের ক্ষেত্রে ভিন্নতা পরিলক্ষিত হয়। বাংলাদেশের শহর অঞ্চলে মানুষ রেডিও, টেলিভিশন, কম্পিউটার, নাটক, সিনেমা, থিয়েটার, ক্লাব, রেস্টুরেন্ট, বার, ডিস্কো ক্লাব ইত্যাদির মাধ্যমে বিনোদন পেয়ে থাকে। শহরের জীবনটা অনেকটা এককেন্দ্রিক, অধিকাংশ ক্ষেত্রে মানুষ একাকী জীবনযাপনে অভ্যস্ত, তাই এখানে সামাজিক অনুষ্ঠানাদি খুব একটা দেখা যায় না। অবকাশ যাপনের জন্য মানুষ পার্ক ও উদ্যানে আশ্রয় খোঁজে। এদেশের শহর অঞ্চলে সরকারি বেসরকারিভাবে বিভিন্ন পার্ক ও উদ্যান গড়ে উঠেছে। এসব স্থানে সময় কাটানোর মাধ্যমে মানুষ কিছুটা স্বস্তি ও মানসিক প্রশান্তি পেয়ে থাকে। এছাড়া বাংলাদেশের নগর সংস্কৃতির আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে একক পরিবারের প্রাধান্য, আধুনিক নাগরিক সুযোগ সুবিধা, মানুষের পেশার বৈচিত্র্য ইত্যাদি। এখন আমরা তাহলে দেখি যে উপসংস্কৃতি। এই উপসংস্কৃতিতে আমরা দেখব যে আমাদের যে দেশের মূল সংস্কৃতিগুলা আছে তার ভিতরেই আমাদের কিছু ছোটোখাটো যে উপজাতিগুলা আছে তাদের যে সংস্কৃতিগুলা সেইগুলো হচ্ছে উপসংস্কৃতি। তো সেটা দেখি আমরা বাংলাদেশের গ্রামীণ ও শহরে সংস্কৃতির মাঝখানে আরও একটি সংস্কৃতি রয়েছে, সেটি হচ্ছে উপসংস্কৃতি। উপসংস্কৃতি প্রাধান্য বিস্তারকারী সংস্কৃতি থেকে ভিন্নতর। সংস্কৃতি হচ্ছে বৃহত্তর সাংস্কৃতিক ব্যবস্থার স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন একটি ক্ষুদ্রতর সংস্কৃতি। তো এর মূল সংস্কৃতি থেকে এটা কিন্তু আবার ভিন্ন। উপসংস্কৃতি যেসব বিশ্বাস, মূল্যবোধ ও আদর্শের ব্যবস্থা, সেগুলোতে কোনো বিশেষ সংস্কৃতির মধ্যস্থ সংখ্যাগরিষ্ঠ জনগণ কর্তৃক স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করা এটা। তো এই উপসংস্কৃতি সম্পর্কে ডক্টর মিখাইল বলছেন যে উপসংস্কৃতি বলতে সাধারণত জাতীয় সংস্কৃতির একটি অংশকে বোঝায়। উপসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে উপসংস্কৃতিকে সদস্যগণ নিজেদের মধ্যে সচরাচর একই ধরনের বিশ্বাস, মূল্যবোধ, আদর্শ মেনে চলে, যা বৃহত্তর জনগোষ্ঠী থেকে পৃথক। এখন উপসংস্কৃতিগুলোর কিছু বৈশিষ্ট্য যেমনভাবে আছে যে হিমু বা হিপ্পি গোষ্ঠীর বিশেষ সংস্কৃতি। বাংলাদেশের এমন অনেক দল বা বিশেষ জনগোষ্ঠী দেখা যায় যারা মূল জনগোষ্ঠীর অংশ হলেও নিজেরা জীবন ধারণের এবং জীবনাচারের জন্য বিশেষ কার্যক্রম করে থাকে, যার মধ্যে আছে হিমু সংস্কৃতি, যারা
হলুদ কাপড় পরিধান করে জীবন সম্পর্কে কিছুটা উদাসীন ও অন্যের উপকারে আগ পিছু না ভেবে ঝাঁপিয়ে পড়ে। হুমায়ুন আহমেদের উপন্যাসের এরকম একটি গোষ্ঠী দেখা যায়। এছাড়া হিপ্পি জনগোষ্ঠী, যারা চুল বড় রাখে। তাছাড়া কোনো কোনো ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিকে বিশেষ অংশগুলোকেও উপসংস্কৃতির আওতাভুক্ত করা যায়। এরপরে আমরা আরেকটা সংস্কৃতি দেখব, সেটা হচ্ছে বেদের সংস্কৃতি। তা বাংলাদেশের উল্লেখযোগ্য আরেকটি উপসংস্কৃতি হচ্ছে বেদের সংস্কৃতি। বেদের সম্প্রদায় মূলত যাযাবর প্রকৃতির হয়ে থাকে। এদের জীবনযাপন প্রণালী, পেশা বা বৃত্তি, পরিবার প্রথা, বিশ্বাস, মূল্যবোধ, পোশাক পরিচ্ছদ, বিয়ে, বিভিন্ন অনুষ্ঠানাদি ইত্যাদি মূল সংস্কৃতি থেকে ভিন্ন হয়ে থাকে। এরা সাপের খেলা, বাদর খেলা, ঝাড়ফুঁক, সাপে কাটা রোগের চিকিৎসা ইত্যাদির মাধ্যমে জীবিকা নির্বাহ করে। এদের স্থায়ী আবাসস্থল নেই। এরা নৌকা ও তাঁবুতে বসবাস করে এবং এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। এরপর দেখো আসছে তৃতীয় লিঙ্গ বা হিজড়া সংস্কৃতি। বাংলাদেশের উপসংস্কৃতির উল্লেখযোগ্য আরেকটি উদাহরণ হচ্ছে হিজড়া সংস্কৃতি। মানুষের মধ্যে কিছু লোক থাকে যারা ছেলেও না মেয়েও না, এদের হিজড়া বলা হয়। হিজড়ারা মূল সংস্কৃতি থেকে পৃথক হয়ে একটি ভিন্ন সংস্কৃতিতে নিজেদের অন্তর্ভুক্ত করে। তাদের পোশাক পরিচ্ছদ, চালচলন, ভাষা, চলাফেরা ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। হিজড়া সম্প্রদায় বিকৃত যৌনাচার, সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে আনন্দ লাভ করে থাকে। এরা দলবদ্ধভাবে বা এককভাবে হাট, বাজার, দোকানপাট থেকে চাঁদা তুলে জীবিকা নির্বাহ করে। বাংলাদেশ সহ সমগ্র বিশ্বে এখন হিজড়াদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তাহলে এখন আমরা দেখলাম বাংলাদেশের সংস্কৃতির ধরন। আগামীকাল তোমরা বাড়ির থেকে পড়ে আসবে বাংলাদেশের সংস্কৃতির ধরন, আর আগামী দিনের পাঠ হবে বাংলাদেশের সংস্কৃতির ব্যবধানের প্রকৃতি এবং সমাজ জীবনের সংস্কৃতির প্রভাব। বই নির্দেশনা দেখো ডক্টর মোহাম্মদ আব্দুল মালিক সরকার, সমাজবিজ্ঞান, দ্বিতীয় পত্র, ঢাকা, লেকচার পাবলিকেশনস লিমিটেড, 2020। আজকের মতো তাহলে এখানে পাঠ শেষ করা হলো। সকলকে অশেষ ধন্যবাদ।